থাকবে সেটা হচ্ছে যেহেতু এখানে মেইন মেকানিজমটা আসলে দুইটা ফ্লুইডের মধ্যে হিট ট্রান্সফার হয়, মুড অফ হিট ট্রান্সফারের মধ্যে কনভেকশনের একটা বড় রোল আছে। তো সেক্ষেত্রে আমাদের ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এই টার্মটা আমাদের এখানে প্রাইমারি আর কি ফ্যাক্টর হিসেবে কাজ করে, কতটুকু হিট ট্রান্সফার হচ্ছে। এবং সেটা যে ইকুয়েশন সেটা আমরা গত ক্লাস থেকে আসছিলাম যে আমরা যদি ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টকে আমরা ইউ দিয়ে ডিনোট করি তাহলে ইনভার্স অফ 1/UA, এবং এই এরিয়াটা আসলে ভ্যারি করতে পারে কিভাবে, যেহেতু এখানে দুই ধরনের ফ্লুইড দুইটা টাইপ টিউব দিয়ে ফ্লো করে, এবং কনসেন্ট্রিক টিউব যদি হয় তাহলে একটা ইনার টিউব একটা আউটার টিউব হয়। তো তার মানে হচ্ছে আমাদের যে সারফেস এরিয়া দিয়ে হিটটা ট্রান্সফার হবে সেটা হচ্ছে আমার একটা হচ্ছে ইনার যে টিউব যেটা সেটা আউটার সারফেস এরিয়া হতে পারে, অথবা যেটা হতে পারে তোমার ইনার টিউবের যেটা ইনসাইড সারফেস এরিয়া, তাই তো? এখন যেটা মানে এই দুইটা আউটার সারফেস আর ইনার সারফেস এরিয়ার জন্য আমরা আই বা ও এই দুইটা দিয়ে ডিনোট করে থাকি, এবং সেক্ষেত্রে যেটা হয় যে এই ডায়ামিটারটাও চেঞ্জ হয়ে যায়, একটা হচ্ছে ইনার ডায়ামিটার, একটা হচ্ছে আউটার ডায়ামিটার। মানে ইনার যদি হয় সেক্ষেত্রে আমি ডিআই ইউজ করবো, আউটার হয়ে গেল ডিও ইউজ করবো, এইভাবে আমি করতে পারি। আর যে রেজিস্ট্যান্স গুলো এখানে থাকে সিরিজ, যেহেতু দুইটা ফ্লুইড আছে, তো দুইটা ফ্লুইডের ফ্লোয়ের জন্যই আমার কি থাকবে, অর্থাৎ ইনসাইড ফ্লুইডের জন্য একটা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট থাকছে, সেটার জন্য একটা কনভেকশনের রেজিস্ট্যান্স, আউটসাইড ফ্লুইডের জন্য একটা কনভেকশন কোএফিসিয়েন্ট, দুইটা সারফেস এরিয়াতে ফাউলিং, এবং মাঝখানে যেটা আছে ওয়াল থিকনেসের জন্য একটা কন্ডাকশনের রেজিস্ট্যান্স পাওয়া, তাই তো? এটা আমরা গত ক্লাসে দেখে আসছি। এখন হিট এক্সচেঞ্জ অ্যানালিসিসে আরেকটা যে জিনিসটা আমাদের ইউজ করতে হয় সেটা হচ্ছে মিন টেম্পারেচার ডিফারেন্স। মিন টেম্পারেচার ডিফারেন্সটা এইরকম যে আমার যদি ফ্লুইড ফ্লোটা চিন্তা করে দেখো, মানে একদিক দিয়ে হট ফ্লুইড ফ্লো করছে, আরেক দিক দিয়ে কোল্ড ফ্লুইড ফ্লো করছে, হিট ট্রান্সফারটা হবে কোন জায়গায়? হিট ট্রান্সফারটা আসলে হবে এই যে দুইটা ফ্লুইড যে দুইটা টিউব দিয়ে ফ্লো করছে, দুইটা টিউবের যে মানে কন্ট্যাক্ট সারফেস এরিয়া, এই সারফেস এরিয়া দিয়ে আমার হিটটা ফ্লো করবে। এখানে যেভাবে দেখানো হচ্ছে যে হট ফ্লুইড থেকে মানে হট ফ্লুইড এই এই এন্ড থেকে এই এন্ড পর্যন্ত ফ্লো করার মাঝখানে যেটা করছে সে হিট রিলিজ করে দিচ্ছে, বিকজ টেম্পারেচার গ্রেডিয়েন্ট আছে। এখানে হট ফ্লুইড আর কোল্ড ফ্লুইড যদি চিন্তা করি, হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের মাঝে টেম্পারেচার গ্রেডিয়েন্ট আছে, এই কারণে আমার এই সারফেস এরিয়া বরাবর কি হবে, হিটটা ট্রান্সফার হবে। তার মানে হট ফ্লুইড ইজ রিলিজিং হিট আর কোল্ড ফ্লুইড ইজ অবজার্ভিং দ্যাট হিট, তাই তো? তার মানে আমার এই যে হিট ট্রান্সফার সারফেস এরিয়া যেটা, এই জিনিসটা কিন্তু একটা বড় রোল। অর্থাৎ আমি যদি লেন্থ বাড়াই, যদি আমার টিউবের কথা বলি, টিউবের ক্ষেত্রে আমার ক্রস সেকশনাল এরিয়া আসলে কি হয়ে যাবে, উইথ ইনক্রিজিং লেন্থ কনস্ট্যান্ট থাকবে, বাট লেন্থ বাড়ানোর সাথে সাথে আমার ক্রস সেকশনাল এরিয়াটা বাড়বে, তাই তো? তো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করার বিষয় সেটা হচ্ছে যে তুমি যখন হিট এক্সচেঞ্জার ইউজ করবে, আসলে হিট এক্সচেঞ্জার কেন ইউজ করবো, প্রথম কোশ্চেনটা হচ্ছে এটা, যে একজন ইঞ্জিনিয়ার যদি কোনো একটা ডিজাইনের মধ্যে হিট এক্সচেঞ্জার ইউজ করার জন্য সাজেশন দেয়, সেটার পেছনে একটা রিজন থাকতে হবে। রিজনটা কি হবে বলতে পারবা তোমরা কেউ? একজন রেসপন্স করো, তোমাদের আইডিয়া কি? কোশ্চেনটা আবার একটু বলুন। কোশ্চেনটা হচ্ছে যে অ্যাজ এন ইঞ্জিনিয়ার তুমি যদি একটা প্রসেসের মধ্যে গিয়ে বলো যে এই প্রসেসে একটা হিট এক্সচেঞ্জার মানে লাগাইতে হবে, ইনস্টল করতে হবে, কেন করতে হবে? কোশ্চেনটা যদি এভাবে করি, কেন তাহলে লাগবে, মানে এই হিট এক্সচেঞ্জার ইউজ করে আসলে কি বেনিফিট পাওয়া যেতে পারে? স্যার হিট এনার্জি যাতে লস না হয় সেটা। এক্স্যাক্টলি, মানে যে ব্যাপারটা এরকম যে তোমরা যদি সে ধরো একটা ফার্নেসের কথাই ধরো, ফার্নেসে টেম্পারেচার অনেক বেশি থাকে, তাই তো? এবং তোমরা ফুয়েলস কম্বাসন পড়ে আসছো, তার মানে তুমি একটা ফার্নেসে তুমি যদি হিট সাপ্লাই দিতে চাও, তোমাকে আসলে কি করতে হবে? তোমাকে ফুয়েল বার্ন করতে হবে, ফুয়েল বার্ন করতে হবে। তাহলে কম্বাসন যখন তৈরি হচ্ছে, মানে কম্বাসনের প্রোডাক্ট গুলো কি জেনারেট হয় আসলে? ফ্লু গ্যাস, গ্যাস, ফ্লু গ্যাস যেটা বলে, তাই তো? ফ্লু গ্যাসের কম্পোজিশন যেটা হয় মেইনলি, আমরা যেহেতু পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট ইউজ করি, হাইড্রোকার্বন ইউজ করি,
তার মানে আমার ফ্লু গ্যাসের মধ্যে ইউজুয়ালি কার্বন ডাইঅক্সাইড টু সাম এক্সটেন্ট কার্বন মনোক্সাইড থেকে যদি আমার কমপ্লিট কম্বাশন না হয়, আমরা চেষ্টা করবো অবশ্যই কমপ্লিট কম্বাশন করতে। তো কার্বন ডাইঅক্সাইড, স্টিম, এই জিনিসগুলোই থাকবে, তাই তো? যেহেতু এয়ার সাপ্লাই দেওয়া হয় তার সাথে হয়তো নাইট্রোজেন। তাহলে তুমি যখন একটা ফ্লু গ্যাস ইনহেট করতেছো, হিট গুলো আসলে মানে যে ক্যারি হয়, এখানে আসলে তোমার হিটটা ট্রান্সফার হচ্ছে, খেয়াল করে দেখো। হিট জেনারেশন হচ্ছে তোমার কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে, কেমিক্যাল এনার্জিটাকে তুমি হিট এনার্জিতে কনভার্ট করছো। বাট এই হিট এনার্জিটা আসলে যখন মুভ করে, ট্রান্সফার হয়, এটার মিডিয়া কি? কি মনে হয় তোমাদের? আমি যদি কোল পুড়াইলে আমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, স্টিম তৈরি হলো, হিটও জেনারেট হচ্ছে, তাই তো? এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, হিট জেনারেট হবে। বাট এই হিটটা আমি যদি বলি যে আসলে একটা ফুয়েল বার্ন করলে, মানে এই যে ফুয়েলটা বার্ন করতেছে, এই হিটটা আমরা কি কাজে লাগাই? কোন একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালকে হিট আপ করতে, তাই তো? ঠিক কিনা? জি স্যার। তোমরা সে ধর তোমাদের ইটের ভাটার কথা চিন্তা করি, ইট ভাটা তো দেখছো বোধ হয়। জি স্যার। ইট ভাটাতে কি হয়? তোমার কয়লা পুড়াচ্ছ, কয়লা পুড়াইতেছো, কয়লাটা পুরানোর উদ্দেশ্যটা কি? ইট ইট পুরানো। ইটটাকে তুমি হিট আপ করবা, ইট যাতে হিট হয়ে সিন্টারিং হয়ে কাঁচা অবস্থায় যেটা ছিল সেটা ফায়ার্ড হয়ে কালার চেঞ্জ হয়ে গিয়ে তোমার কি হয়? লাল কালার আসে, তোমার স্ট্রেংথ ডেভেলপ করে, এটার মানে ভিট্রিয়াস যে রিঅ্যাকশন গুলো আছে যেগুলো তোমার মানে ভোলাটাইল ম্যাটেরিয়াল গুলো বের হয়ে যাবে এবং সিন্টারিং হয়ে বন্ড ক্রিয়েট করবে, এই তো? তার মানে তুমি এটা আসলে কোলটা বার্ন করতেছে টু রেইজ দ্য টেম্পারেচার অফ ব্রিক্স, ক্লে ব্রিক্স। এখন তার মানে যে হিটটা যখন ট্রান্সফার হয়, খেয়াল করে দেখো হিটটা আসলে ক্যারি করে নিয়ে যাচ্ছে কি? ফ্লু গ্যাস গুলো। গ্যাস। আমার ফ্লু গ্যাসের টেম্পারেচার কিন্তু অলওয়েজ হায়ার দেন লোড, যেটাকে তুমি হিট করতে চাও। এটা যখন তোমার আলটিমেটলি চিমনি দিয়ে বের হয়ে যায়, তখন একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ হিট নিয়ে যায়। এখন তুমি যদি হিট এক্সচেঞ্জার বসাও, হিট এক্সচেঞ্জার বসাইলে যেটা বলতে পারো যে ফ্লু গ্যাসের হিটটাকে তুমি কি করতে পারো, টু সাম এক্সটেন্ট রিকভার করতে পারো। এটা এনভায়রনমেন্টে তোমার লস হয়ে যাচ্ছিল, সেটাকে তুমি কিছুটা ইউটিলাইজ করতেছো। তার মানে তুমি ইকোনমিক্যালি কি হচ্ছে, লাভবান হচ্ছে। তার তোমার ফুয়েল যে রিকোয়ারমেন্ট সেটাকে তুমি চাইলে কিছুটা মিনিমাইজ করতে পারো। অ্যাট দ্য সেম টাইম যে জিনিসটা খেয়াল রাখার দরকার, যে তুমি যখন হিট এক্সচেঞ্জার বসাবা, হিট এক্সচেঞ্জারের যে মানে যে ফিগার গুলো তোমাদের দেখালাম যে কি কি ধরনের হিট এক্সচেঞ্জার হয়, খেয়াল করে দেখছো কিনা? সবগুলোর অ্যারেঞ্জমেন্ট কিরকম? দুটা টিউব থাকে, তাই তো? এবং টিউব গুলো যখন তুমি মানে ইনস্টল করতে যাবা, টিউব গুলো একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতে হবে, ঠিক তো? টিউবের ম্যাটেরিয়াল গুলো কি ধরনের হবে? থার্মাল রেজিস্ট্যান্স কম। RSS কম হবে নাকি বেশি হবে আসলে? হ্যাঁ, তোমার হিট ট্রান্সফার রেজিস্ট্যান্স তোমার কম হবে, কিন্তু তুমি যদি হাই টেম্পারেচারে রাখতে চাও, টেম্পারেচারে সে কি করতে হবে? সে রিঅ্যাকশন করবে নাকি রিঅ্যাকশন করবে না? রিঅ্যাকশন করবে না, তাই তো? আর তুমি যদি একটা মেটালিক অবজেক্ট তুমি ধরো 1000°C এর একটা ফ্লুইডের সাথে কন্ট্যাক্টে রাখো, কি হওয়ার সম্ভাবনা আছে? ডিপেন্ড করে, মেল্টও দিতে পারে। হচ্ছে ফিউশন হয়ে যেতে পারে যদি এটার মেল্টিং পয়েন্ট কম থাকে। আবার যদি তোমার ধরো ইউজুয়ালি মানে যদি ফ্লু গ্যাসের সাথে কন্ট্যাক্টে থাকে, সেক্ষেত্রে অক্সিজেন থাকে না, অক্সিডাইজিং পাওয়ার চান্স হতে পারে কম কম্পারেটিভলি। বাট যদি তুমি কোনো একটা ফ্লুইড এরকম নিয়ে যাও যেখানে তোমার অক্সিজেন বেশি আছে, অক্সিজেনের সাপ্লাই থাকছে, সেখানে তোমার অক্সিজেন তোমার কি করবে? এটার সাথে রিঅ্যাকশন করে মেটালিক অক্সাইড ফর্ম করবে। তো ইউজুয়ালি যেটা হয় যে তোমাকে আইদার তুমি হাই অ্যালয় হিট রেজিস্ট্যান্স মেটাল অ্যালয় ইউজ করবে অথবা সিরামিক টাইপের প্রোডাক্ট ইউজ করবে। এবং এই ধরনের তুমি যদি একটা লম্বা টিউব এরকম বানাইতে চাও, টিউব বানাইতে গেলে তোমার একটা কিন্তু খরচ আছে, তাই না? তার মানে তোমাকে মানে একজন ইঞ্জিনিয়ারের ডিজাইন করার সময় আসলে তোমাকে দেখতে হবে কিন্তু তুমি একটা যে তুমি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফুয়েল তুমি সাপ্লাই কমাইতে পারছো কিনা হিট এক্সচেঞ্জার ইউজ করে। একই সাথে তোমার এই হিট এক্সচেঞ্জার বানানোর যে কস্ট বা হিট এক্সচেঞ্জার তুমি ইনস্টল করার যে কস্ট, এই কস্টটা তোমার কি হচ্ছে, অপটিমাইজ হচ্ছে, তাই তো? এই জন্য বলা হচ্ছে যে তুমি যদি সার্ফেস এরিয়া তুমি বাড়াও, তোমার হিট এক্সচেঞ্জার কিন্তু এফিসিয়েন্সি বাড়বে। আর এট দ্য সেম টাইম তুমি যত লেন্থ বাড়াবা তত তোমার খরচ কি হবে? বাড়বে। খরচ কিন্তু বাড়বে। এটার একটা তোমার অপটিমাইজ করার হয়তো ব্যাপার থাকতে পারে। এখানে যে টেম্পারেচার ডিফারেন্স এর সাথে তোমার কিন্তু আসলে হিট এক্সচেঞ্জ হয়। টেম্পারেচার ডিফারেন্স যত বাড়বে তোমার হিট এক্সচেঞ্জের একটু বাড়বে।
তো এটার জন্য যেটা করা হয় যে হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে আমরা একটা লগ মিন টেম্পারেচার ডিফারেন্স ইউজ করি, কারণ খেয়াল করে দেখবা যে তুমি যখন হট ফ্লুইড আর কোল্ড ফ্লুইড তুমি যদি পাস করতে থাকো, টেম্পারেচার ডিফারেন্স অ্যাক্রস দিস লেন্থ এটা কিন্তু এক থাকে, চেঞ্জ হবে। তার মানে আমি যখন এই উপরের যে ফর্মুলাটা ইউজ করতে চাচ্ছিলাম যে যে ইউ এর সাথে যদি আমি একটা টেম্পারেচার ডিফারেন্স না থাকে, অর্থাৎ আমার টোটাল যদি হিট ট্রান্সফার রেট বের করতে চাই, তার মানে কিন্তু আমার টেম্পারেচার ডিফারেন্সটাও লাগে। কোন টেম্পারেচার ডিফারেন্সটা ইউজ করবো আমরা সেটা এখানে দেখার বিষয়। এখানে দেখো কিছু কিছু সাবস্ক্রিপ্টের কথা বলা আছে, যেমন এম ডট, এটা হচ্ছে একটা মাস ফ্লো রেট, দ্যাট ইজ ইন কেজি পার সেকেন্ড। এটা হট ফ্লুইডের জন্য হতে পারে, কোল্ড ফ্লুইডের জন্য হতে পারে। এনথালপিকে বলা হচ্ছে আই, আর টেম্পারেচার হট ফ্লুইড বা মানে কোল্ড ফ্লুইড যেটাই বলো, এখানে এই যে তোমার যেটা ছোট আই যেটা আর কি, এই আইটা এটা বলা হচ্ছে আসলে ইনলেট পয়েন্টের জন্য, অর্থাৎ এখানে তোমার ফ্লোটা ইন করতেছে আর এই পয়েন্টে এসে ওগুলো আউটলেট, সো ও মিনস আউটলেট। এই ডেজিগনেশন এগুলো ইউজ করে আমরা এখানে এই ফিগারটাকে ডিসক্রাইব করতে যাচ্ছি। তো তখন যদি আমার এই স্মল কিউ যেটা, এটাকে যদি আমি টোটাল রেট অফ হিট ট্রান্সফার বলি, হিট ট্রান্সফার হচ্ছে বিটুইন হট এবং কোল্ড ফ্লুইড, তো এটা হচ্ছে আমার হিট ট্রান্সফার রেট। এখানে আমাদের যে অ্যাজাম্পশন গুলো আছে, একটা হচ্ছে আমার যে মানে এই হিট এক্সচেঞ্জার এবং যে সারাউন্ডিংস এর মধ্যে আমার হিট এক্সচেঞ্জ হচ্ছে নেগলিজিবল, এটা হচ্ছে নাম্বার ওয়ান অ্যাজাম্পশন। একই সাথে আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে থার্মোডাইনামিক যে পটেনশিয়াল এনার্জি চেঞ্জ বলো বা কাইনেটিক এনার্জি চেঞ্জ, এই জিনিসগুলো এখানে আমরা নেগলেক্ট করতেছি, আমরা ধরে নিচ্ছি এখানে এগুলো এফেক্ট করতে নাই। তাহলে আমার এই স্টেডি ফ্লো যে এনার্জি ইকুয়েশন, সেই ইকুয়েশনটা আমরা এখানে ইউজ করতে পারি। সেটা বলা হচ্ছে, আমরা বলতে পারি যে কিউটা সমান হয়ে যাবে হট ফ্লুইডের ফ্লো রেট এবং এর এনথালপি চেঞ্জ, ইনলেট থেকে আউটলেট পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে যার এনথালপি চেঞ্জ যতটুকু হচ্ছে, এটাকে যদি এর ফ্লো রেট দিয়ে গুণ দেই, তাহলে আমি এই কিউ এর ভ্যালুটা পাবো। তার মানে এই কিউটা ইন্ডিকেট করতেছে আমার হট ফ্লুইড থেকে কতটুকু হিট আসলে বের হয়ে যাচ্ছে। কারণ আমরা যেহেতু ধরে নিয়েছি যে হট ফ্লুইডের থেকে যে ফ্লুইডটা মানে এনার্জি বের হয়ে যাচ্ছে, সেই এনার্জিটা শুধুমাত্র কোল্ড ফ্লুইডে যাচ্ছে, সারাউন্ডিংস এ যাবে না। তো সেক্ষেত্রে আমরা কিউকে আমরা এই ফর্মুলা দিয়ে বলতে পারি, অর্থাৎ কোল্ড ফ্লুইডের ফ্লো রেট ইন্টু কোল্ড ফ্লুইডের এনথালপি গেইন, যেটা এখানে এনথালপি লস হচ্ছে হট ফ্লুইডে, কোল্ড ফ্লুইডে এনথালপি গেইন হচ্ছে। এবং এক্ষেত্রে আরো জিনিসটা মাথায় রাখা লাগবে যে আমার এখানে আমরা আরেকটা জিনিস ধরে নিচ্ছি যে ফ্লুইড গুলো আমরা কনসিডার করছি, এই ফ্লুইড গুলোর মধ্যে কোন রকমের ফেস চেঞ্জ হচ্ছে না, এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা হচ্ছে যে স্পেসিফিক হিট, টেম্পারেচার কিন্তু লোকেশন চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হবে দুইটা ফ্লুইডের ক্ষেত্রে। এই চেঞ্জ হওয়ার সাথে সাথে ফ্লুইড গুলোর স্পেসিফিক হিটেরও কোনো চেঞ্জ হচ্ছে না, আমরা এটা ধরে নিচ্ছি। তো এই অ্যাজাম্পশন গুলো যদি ধরা হয়, তাহলে আমার কিউকে আমরা যেটা বলতে পারি, যেটা আমার এই এনথালপিটাকে তখন আমরা ভাগ করে নিতে পারি। এনথালপি তখন হয়ে যাবে এই সিপি ইন্টু টেম্পারেচার, তো সিপিএইচ ইন্টু টিএইচআই মাইনাস টিএইচও, এটাকে আমরা ভাগ করে এইভাবে নিয়ে আসতে পারতেছি। ফর হট ফ্লুইড, কোল্ড ফ্লুইডের জন্য একইভাবে ইকিউ সমান হয়ে যাবে এম ডট সি সিপি ফর কোল্ড ফ্লুইড ইন্টু টেম্পারেচার ডিফারেন্স, অর্থাৎ আউটলেট টেম্পারেচার এবং ইনলেট টেম্পারেচার ফর কোল্ড ফ্লুইড। এই দুটা সাবস্ট্রাক্ট করলে আমরা ভ্যালুটা যেটা পাবো সেটা। এখন আমাদের নর্মাল যে টোটাল হিট ট্রান্সফার রেটের ইকুয়েশন ফর কনভেকশন, আমরা সেটাকে বলি কিউ সমান হচ্ছে ইউ ইন্টু এরিয়া ইন্টু ডেল্টা টি এম। দুটো হচ্ছে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এ হচ্ছে হিট ট্রান্সফার সারফেস এরিয়া, আর ডেল্টা টি এম হচ্ছে মিন টেম্পারেচার ডিফারেন্স, দ্যাট ইজ মানে টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে ডেল্টা টি, দ্যাট ইজ হট ফ্লুইড আর কোল্ড ফ্লুইডের টেম্পারেচার। কিন্তু হট ফ্লুইডের টেম্পারেচার এবং কোল্ড ফ্লুইডের টেম্পারেচার খেয়াল করে দেখো লোকেশনের সাথে সাথে কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আমরা মিন টেম্পারেচার ডিফারেন্সটাকে নিব, অর্থাৎ এই এক্স এর ভ্যালু 0 থেকে এক্স পর্যন্ত আসার পর্যন্ত যে ভ্যালুগুলো থাকবে এই ডেল্টা টি, সেটার মিন ভ্যালুটা কত সেটা আমার বের করতে হবে। এটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যদি এই অ্যারেঞ্জমেন্টের চিন্তা করি, অর্থাৎ এখানে হট ফ্লুইড যাচ্ছে, এখানে কোল্ড ফ্লুইড যাচ্ছে, হিট ট্রান্সফার সারফেস এরিয়াটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখো আমার হট ফ্লুইড, এটা একটা ইনলেট টেম্পারেচার আছে, এটা কিন্তু আস্তে আস্তে কি হবে, যেহেতু সে হিট রিলিজ করতেছে, অর্থাৎ এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে টেম্পারেচার আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। অর্থাৎ ম্যাক্সিমাম এই পজিশন 1-এ যেখানে ইনলেট, আর
টু যদি আমি আউটলেট ধরি, আউটলেটে গিয়ে টেম্পারেচার সবচেয়ে কম হয়ে যাবে এবং সেই টেম্পারেচারটা হচ্ছে THO, তাই তো? একইভাবে কোল্ড ফ্লুইড, এই ইনলেটে তার টেম্পারেচার সবচেয়ে কম TCI, সে যত এক্স ভ্যালু বাড়বে তার টেম্পারেচার বাড়তে থাকবে, সবচেয়ে বেশি টেম্পারেচার চলে আসবে যখন তার টেম্পারেচারটা TCI হবে, যেটা হচ্ছে আউটলেটের টেম্পারেচার। তো তার মানে আমার এই যে টেম্পারেচার ডিফারেন্স বিটুইন টু ফ্লুইডস, কোল্ড অ্যান্ড হট ফ্লুইড, ইনলেট 1 এ যখন আসে তখন ডেল্টা T1, অর্থাৎ পজিশন 1 এ ডেল্টা টি আর পজিশন 2 তে ডেল্টা টি। আর উইদিন ভ্যালু অফ এক্স আমি যে কোনো জায়গায় যদি যাই সেখানে আমি ধরতে পারি যে এটা এই ডেল্টা টি এর মতো একটা ভ্যালু থাকবে। তার মানে আমার এই টেম্পারেচার ডিফারেন্স বিটুইন টু ফ্লুইডস কিন্তু আস্তে আস্তে আমার যত এদিকে যাচ্ছি, আমি যদি একটা প্যারালাল ফ্লো এর কথা চিন্তা করি যেখানে আমার দুইটা ফ্লো সেম ওয়েতে, তখন কিন্তু আমরা এইরকম একটা টেম্পারেচার ডিস্ট্রিবিউশন কার্ভ পাবো এবং সেক্ষেত্রে আমার যেটা হচ্ছে যে এই ডেল্টা টি এটা গ্র্যাজুয়ালি কি হচ্ছে, ডিক্রিজ করতেছে, ঠিক কিনা? কথা শোনা যাচ্ছে? আশা করি শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এই যে সিচুয়েশন, এখন এখানে আমার যে প্যারালাল ফ্লো যদি আমি বলি, প্যারালাল ফ্লো এর ক্ষেত্রে আমার এই ইনলেট টেম্পারেচারটাকে আমরা বলতে পারি TH1 এবং আউটলেট টেম্পারেচার সেটা হচ্ছে TH2, অর্থাৎ মানে পজিশন 1 এ আমার ইনলেট, পজিশন 2 তে আউটলেট। আমি হট ফ্লুইডের জন্য TH হয়ে যাবে TH1, TH হচ্ছে TH2 এবং কোল্ড ফ্লুইডের জন্য TCI হয়ে যাবে TC1 এবং মানে যেটা কোল্ড ফ্লুইডের জন্য আউটলেট টেম্পারেচার সেটা হচ্ছে TC2। এইভাবে আমরা জিনিসটাকে দেখতে পারি। তো তার মানে আমার যদি ডেল্টা T1 আমরা বের করতে চাই, ডেল্টা T1 হয়ে যাচ্ছে এই THI মাইনাস TCI, ডেল্টা T2 হয়ে যাচ্ছে THO মাইনাস TCO। এখন আমরা যখন এনার্জি ব্যালেন্স করতে যাব এবং মানে এটাকে যদি অ্যানালাইসিস করতে যাই, আমাদের যে অ্যাজাম্পশন গুলো আমরা এখানে ইউজ করতেছি সেই জিনিসটা আবার মেনশন করে দিচ্ছি। এটা হচ্ছে হিট এক্সচেঞ্জার, এটা সারাউন্ডিং এর সাথে কিন্তু ইনসুলেটেড এবং কন্ডাকশনটা কিন্তু হবে শুধুমাত্র এই বরাবর। অর্থাৎ আমার দেখো হিট ট্রান্সফার যে ডিকিউ বলতেছে, অর্থাৎ আমি যদি একটা ছোট্ট ডিস্টেন্স ডিএক্স পর্যন্ত কভার করি, এই ডিএক্স এ যে হিট ট্রান্সফার হচ্ছে সেটা ডিপেন্ড করবে আসলে এই পার্টিকুলার লোকেশনে হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স। তো হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের যে টেম্পারেচার ডিফারেন্স সেটার উপর ভিত্তি করে যে ডিকিউ ভ্যালু, অর্থাৎ কতটুকু অ্যামাউন্ট অফ রেট অফ হিট ট্রান্সফার হচ্ছে সেটাকে যদি আমরা কাউন্ট করতে চাই, মানে সেখানে আমার দেখো হিটটা ফ্লো করতেছে হচ্ছে হট ফ্লুইড থেকে টুয়ার্ডস কোল্ড ফ্লুইড, আমরা এখানে কনভেকশনের সাথে কন্ডাকশনও আছে, বাট এই কন্ডাকশনটা হবে এই ডিরেকশন বরাবর, অর্থাৎ আমার বলতে পারবো রেডিয়াল ডিরেকশন বরাবর। এক্সিয়াল ডিরেকশন বরাবর কোনো কন্ডাকশন আমরা আসলে কাউন্ট করবো, একটা জিনিস। আর পটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জি চেঞ্জ এটাও নেগলেক্ট করছি। ফ্লুইডের স্পেসিফিকেটকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরতেছি এবং ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টকে আমরা ধরে নিব যে আসলে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে কাউন্ট করবো। এই অ্যাজাম্পশন গুলো যদি কাউন্ট করি তাহলে ব্যাপারটা কিরকম দেখো, আমার টেম্পারেচার এক্স এর ডিস্টেন্স হচ্ছে ডিএক্স ট্রাভেল করতেছে, তার মানে আমি মানে এই পয়েন্টে যদি ধরি টেম্পারেচার TH, এখানে টেম্পারেচারটা হয়ে যাবে হট ফ্লুইডের TH যোগ হয়ে যাবে TH প্লাস DTH, কোল্ড ফ্লুইডের টেম্পারেচার একই অবস্থা, এটা হয়ে যাবে TC প্লাস DTC। আসলে এই DTH এর ভ্যালুটা হবে নেগেটিভ, কারণ টেম্পারেচার হট ফ্লুইড আসলে কি হবে, কমবে, হট ফ্লুইডের টেম্পারেচার বাড়বে। তো তার মানে আমার যদি এখন হিট ট্রান্সফার রেট চিন্তা করি ডিকিউ, যদি হট ফ্লুইড কে কনসিডার করি, হট ফ্লুইডের ক্ষেত্রে আমি যে ভ্যালুটা পাবো, হট ফ্লুইড থেকে আসলে মানে হিটটা চলে যাবে, সো আমি নেগেটিভ ভ্যালুটা ইউজ করবো। এটা হয়ে যাচ্ছে হট ফ্লুইডের ফ্লো রেট ইন্টু এর ক্যাপাসিটি বা স্পেসিফিক ক্যাপাসিটি ইন্টু DTH এবং এই এই যে ফ্যাক্টর যেটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, ফ্লো রেট এবং হিট ক্যাপাসিটির যে গুণফল, এটাকে আমরা বলি হিট ক্যাপাসিটি রেট বা হিট ক্যাপাসিটি চেঞ্জের রেট, দ্যাট ইজ CH। ডিকিউ সমান সমান আমরা তাহলে লিখতে পারি এরকম মাইনাস CH ইন্টু DTH। একইভাবে কোল্ড ফ্লুইড হিট গেইন করতেছে, সো ডিকিউ হয়ে যাবে কোল্ড ফ্লুইডের ফ্লো রেট এর ক্যাপাসিটি ইন্টু কোল্ড ফ্লুইডের যে টেম্পারেচার গেইন ETC, সো এটাকে আমরা লিখতেছি CC ইন্টু ETC।
না বুঝলে একটু বললো। আমরা ডিকিউ এবং ডিকিউ এর ভ্যালু চাইলে হট ফ্লুইডের যে হিট ক্যাপাসিটি রেট বা কোল্ড ফ্লুইডের হিট ক্যাপাসিটি রেট এভাবেও আমরা বের করতে পারি। হিট ক্যাপাসিটি রেট কোনটা সেটা আমরা এখান থেকে বলে দিলাম। এইভাবে যদি ডিফাইন করা হয়, এখন আমাদের কোরিলেট করতে হবে যেটার সাথে, সেটা হচ্ছে আমার যে সারফেস এরিয়া, যদি আমি এই ডি এ সারফেস এরিয়াকে কাউন্ট করি, আমার এ স্মল এরিয়া ডিএক্স ইন্টু যদি মানে থিকনেসটাকে এল ধরি, সো এই যে এরিয়া অর্থাৎ স্মল এরিয়া ডি এ, এটার জন্য টোটাল অ্যামাউন্ট অফ ট্রান্সফারের ডিকিউ, এটা আমরা বলতে পারি ডিকিউ সমান ইউ ইন্টু ডেল্টা টি। ডেল্টা টি হচ্ছে এই অংশের মধ্যে অর্থাৎ ডিএক্স ডিফারেন্সের মধ্যে যে অ্যাভারেজ টেম্পারেচার ডিফারেন্স ডেল্টা টি ইন্টু স্মল এরিয়া দ্যাট ইজ ডিএ। এখন ডেল্টা টিকে আমরা ডিফাইন করতেছি হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স, অর্থাৎ যে কোনো একটা লোকেশনে যদি বলি টিএইচ মাইনাস টিসি হচ্ছে এই লোকেশনের জন্য ডেল্টা টি, আবার এই লোকেশনে যদি আসে সেক্ষেত্রে আমার কি করতে হবে, এইটা টিএইচ প্লাস ডিটিএস মাইনাস টিসি মাইনাস ডিটিসি, এইভাবে আমার ভাগ করে নিয়ে আসতে হবে জিনিসটা। সো এই ডেল্টা টি সমান হচ্ছে টিএইচ মাইনাস টিসি। সো এই ডেল্টা টির যদি ডিফারেন্সিয়াল ফর্মে নিয়ে যাই সেটা হয়ে যাবে ডিটিএইচ মাইনাস ডিটিসি, ঠিক তো? এখন ডিটিএইচ এবং ডিটিসি এর জন্য যে ইকুয়েশনটা আমরা ইউজ করতে পারি সেটা খেয়াল করে দেখো। আমরা এখানে হিট ক্যাপাসিটি যখন ডিফাইন করছি তখন এই সিএইচ এবং সিসি এটার টার্মে এই ইকুয়েশন গুলো লিখছি। তো তাইলে আমি ডিটিএইচ সমান সমান লিখতে পারি ডিকিউ বাই মাইনাস সিএইচ, আবার ডিটিসি সমান লিখতে পারি ডিকিউ বাই মাইনাস ডিকিউ বাই সিসি, বা ইনভার্স যদি করি 1 বাই ডিটিএইচ আমরা এভাবে লিখতে পারি। ওই জিনিসটা এখানে বসাতে দেওয়া হবে। আমি যদি ডি ডেল্টা টি বের করতে চাই সেটাকে আমরা সরাসরি এভাবে লিখতে পারি, এটা ইকুয়াল টু যেহেতু ডিটিএইচ মাইনাস ডিটিসি, সো মাইনাস ডিকিউ বাই 1/সিএইচ প্লাস 1/সিসি। সো আমি এই ডি ডেল্টা টির এই ধরনের একটা এক্সপ্রেশন পাচ্ছি। এখন আমরা জানি যে ডিকিউ সমান ইউ ইন্টু ডেল্টা টি ইন্টু ডিএ, এটাকে ডিফাইন করে আসলাম। তো এখানে যদি আমরা এই ডিকিউ এর এই ভ্যালুটা যদি বসায় দিই, এই যে ভ্যালু যেটা আছে এটা যদি এখানে বসায় দিই, তাহলে ডি ডেল্টা টি সমান হয়ে যাচ্ছে মাইনাস ইউ ইন্টু ডেল্টা টি ডিএ ইন্টু 1/সিএইচ প্লাস 1/সিসি, এই ভ্যালু। সো আমার এক্সপ্রেশন এটা। আমরা চাইলে এখন যদি এটাকে, যেহেতু আমার পজিশন 1 পজিশন 2 দুইটা পজিশন আমরা জানি, টোটাল এরিয়া চিন্তা করতে গেলে আমার ইন্টিগ্রেট করতে হবে আসলে এই ডিএ কে টোটাল ইন্টিগ্রেট করব পজিশন 1 থেকে পজিশন 2 এর জন্য। সো এই ডেল্টা টিটাকে আমরা চাইলে এই পাশে নিয়ে আসতে পারি। সো ডি ডেল্টা টি বাই ডেল্টা টি হয়ে যাবে, আর এই পাশে থাকতেছে মাইনাস ইউ ইন্টু ডিএ আর এই 1/সিএইচ প্লাস 1/সিসি, যেখানে ইউ সিএইচ সিসি এগুলো সব কনস্ট্যান্ট। সো আমি এই অংশটা যদি বের করে নেই এবং ইন্টিগ্রেট করি ফ্রম পজিশন 1 টু 2, তাহলে টোটাল এরিয়ার এই ডিএ কে ইন্টিগ্রেট করলে আমি পাবো টোটাল এরিয়ার জন্য, আর এটার জন্য আমি টেম্পারেচার ডিফারেন্সের একটা এক্সপ্রেশন পেয়ে যাবো। সো যদি এটা ইন্টিগ্রেট করো, এই অংশ ইন্টিগ্রেট করলে আমরা পাবো যেহেতু পজিশন 1 থেকে পজিশন 2 এটা হচ্ছে লন ডেল্টা টি, সো লন ডেল্টা টি 2 বাই লন ডেল্টা টি 1, এরকম একটা এক্সপ্রেশন পাবো আমরা, লন ডেল্টা টি 2 বাই ডেল্টা টি 1। আর এখান থেকে আমরা পাবো মাইনাস ইউ এ ইন্টু 1/সিএইচ প্লাস 1/সিসি। তাহলে এই প্যারালাল ফ্লো অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা এই এই যে এরকম একটা এক্সপ্রেশন পাচ্ছি। এখন সিএইচ এবং সিসি 1/সিএইচ সমান সমান আমরা জানি, আমরা লিখতে পারি এই ফর্ম যেভাবে ডিফাইন করে রেখে দিয়ে আসছিলাম, যে টিএইচ আই মাইনাস টিএইচও ডিভাইডেড বাই কিউ, এ হয়ে যাবে আমার হচ্ছে এই সিএইচ এর এক্সপ্রেশন। আবার সিসি আমরা লিখতে পারি টিসিও মাইনাস টিসিআই বাই কিউ, কিন্তু এটা ডেল্টা টি বাই কিউ, ডেল্টা টি বাই, ফর এটা কোল্ড ফ্লুইড এবং হট ফ্লুইডের জন্য আমরা এইভাবে ফর্মে লিখে আনতে পারি। কারণ এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা যেটা করতে পারি, কিউটা যেহেতু কনস্ট্যান্ট কিউ বাইর করে নিয়ে আসলাম, সো টিএইচআই মাইনাস টিসিআই এটা আমি একটা ফর্মে নিয়ে আসতে পারি, আর মাইনাস হয়ে যাবে তখন টিএইচও মাইনাস টিসি। খেয়াল করে দেখো টিএইচও আর টিসিও এই দুটা ডিফারেন্স মানে হচ্ছে ডেল্টা টি 2, আর টিএইচআই আর টিসিআই এই দুটা ডিফারেন্স হচ্ছে ডেল্টা টি 1। দ্যাট মিনস আমার তাহলে
এক্সপ্রেশন যেটা আসতেছে সেটা হয়ে যাচ্ছে লন ডেল্টা টি টু বাই ডেল্টা টি ওয়ান হয়ে যাচ্ছে এই মাইনাস ইউ এ বাই কিউ ডেল্টা টি ওয়ান মাইনাস ডেল্টা টি টু, বা সেটাকে উল্টায় দিলে ইউ এ বাই কিউ ইন্টু ডেল্টা টি টু বাই মাইনাস ডেল্টা টি ওয়ান। এভাবে আমরা জিনিসটাকে রিঅ্যারেঞ্জ করতে পারি। রিঅ্যারেঞ্জ করলে ফাইনাল রিঅ্যারেঞ্জমেন্ট যেটা আসবে, যদি টোটাল ট্রান্সফার রেট এটা আমার বের করার উদ্দেশ্য, ইউ সমান হয়ে যাচ্ছে তখন ইউ ইন্টু এরিয়া ইন্টু ডেল্টা টি টু মাইনাস ডেল্টা টি ওয়ান ডিভাইডেড বাই লন অফ ডেল্টা টি টু বাই ডেল্টা টি ওয়ান। এই হচ্ছে আমার হিট ট্রান্সফার রেটের ফাইনাল যে এক্সপ্রেশন। তো এখানে এই যে টার্ম যেটা ডেল্টা টি টু মাইনাস ডেল্টা টি ওয়ান ডিভাইডেড বাই লন অফ ডেল্টা টি টু বাই ডেল্টা টি ওয়ান, এই টোটাল যে এক্সপ্রেশন এটাকে আমরা বলতেছি ডেল্টা টি এল এম। এই ডেল্টা টি এল এম টি হচ্ছে আমার লগ মিন টেম্পারেচার ডিফারেন্স, অর্থাৎ এই প্রান্ত ওয়ান এন্ড থেকে সেকেন্ড এন্ড অর্থাৎ ইনলেট এবং আউটলেটের মধ্যে আমার টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দিস সলিডস, দিস ইজ ইন দ্য ফর্ম অফ লগ মিন ডিফারেন্স। এবং এই লগ মিন টেম্পারেচার ডিফারেন্সের খেয়াল করে দেখবে যে আমি যদি ডেল্টা টি টু মাইনাস ডেল্টা টি ওয়ান উপরে রাখি, আমার লগারিদমিক রেশিওটা ডেল্টা টি টু বাই ডেল্টা টি ওয়ান আসছে। যদি আমি ডেল্টা টি ওয়ানটাকে সামনে নিয়ে যাই অর্থাৎ মাইনাস করে দিই, তখন আমার এই নিচের অংশটাও কিন্তু এইভাবে রিয়ারেঞ্জ হয়ে যাবে। তখন ডেল্টা টি ওয়ান মাইনাস ডেল্টা টি টু ডিভাইডেড বাই লন অফ ডেল্টা টি ওয়ান বাই ডেল্টা টি টু, এই ফর্মে আমরা ছেড়ে দিতে পারি। তাই এই এতটুকু পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। আমরা এই প্যারালাল ফ্লো হিট অ্যারেঞ্জমেন্টের জন্য তাহলে দেখাও আমার যে এই ডেল্টা টি ওয়ান আর ডেল্টা টি টুর ব্যাপারটা হচ্ছে এরকম যে ডেল্টা টি ওয়ান এর জন্য আমি লিখছি এটা হচ্ছে পজিশন ওয়ানে দুইটা ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স, সেক্ষেত্রে আমি টিএইচআই মাইনাস টিসিআই ভাবে লিখতে পারি। আবার সেকেন্ড পজিশন টু তে দুইটা ফ্লুইডের যে টেম্পারেচার ডিফারেন্স সেটা আমরা আউটলেট টেম্পারেচার ফর হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইড এভাবে আমরা লিখতে পারি। এটা হচ্ছে প্যারালাল ফ্লো অ্যারেঞ্জমেন্টের জন্য পার্টিকুলার। এবং তখন আমার ওই লগ মিন টেম্পারেচার ডিফারেন্স আমরা ওভাবেই পাবো। এখন যদি এটা অ্যারেঞ্জমেন্ট আমরা কাউন্টার ফ্লো হিট অ্যারেঞ্জমেন্টে চলে যাই, তখন কি হবে আসলে? কাউন্টার ফ্লো অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা যদি হট ফ্লুইডের কোঅর্ডিনেশনটাকে আমরা এভাবে রাখি, অর্থাৎ ফ্রম লেফট টু রাইটে যাচ্ছে, সেক্ষেত্রে কোল্ড ফ্লুইডেরটা চেঞ্জ হয়ে যাবে, কোল্ড ফ্লুইডেরটা তখন হয়ে যাবে রাইট টু লেফটে যাবে। এখানেও একই ব্যাপার, এখানেও আমি যদি মানে এই জিনিসটাকে অ্যানালিসিস করি, অর্থাৎ আমি যদি এই হিট এক্সচেঞ্জ রেট এটাকে যদি আমি ফিগার দিয়ে অ্যানালিসিস করতে চাই, এখানে ডিকিউ থাকবে এক্সচেঞ্জের জন্য, এবং এখানেও কিন্তু হট ফ্লুইড থেকে কোল্ড ফ্লুইডে আমার হিটটা ট্রান্সফার হবে। তার মানে হট ফ্লুইডের টেম্পারেচার এই ইনলেটে যেটা ছিল সেখান থেকে আস্তে আস্তে কমবে। কিন্তু এখানে উল্টা যে জিনিসটা, অর্থাৎ কোল্ড ফ্লুইড, আমরা যখন প্যারালাল ফ্লো অ্যারেঞ্জমেন্টে দেখছিলাম কোল্ড ফ্লুইডের টেম্পারেচার এক্স ডিরেকশনে যাচ্ছিল, আস্তে আস্তে বাড়তেছিল, তাই তো? এখানে উল্টা, এখানে হচ্ছে যখন নেগেটিভ এক্স ডিরেকশনে যাবে তখন কোল্ড ফ্লুইডের টেম্পারেচার কিন্তু বাড়তেছে, অর্থাৎ এই প্রান্ত থেকে বাড়বে না, বাড়বে কোন থেকে? যেহেতু এখান থেকে যাচ্ছে, সে তার যে মুভমেন্ট স্টার্টস ফ্রম টু, তো এখান থেকে যখন এদিকে যাবে তখন সে হিট অবজর্ভ করবে, তার মানে তার হিট এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। তার মানে এই যে চেঞ্জ ইন টেম্পারেচার ডিফারেন্স, যে কোনো একটা পার্টিকুলার লোকেশনে যদি আমি এই ডেল্টা টি এর ভ্যালুটা বের করতে চাই এই দুটো ফ্লুইডের মধ্যে, মানে তুমি এই দুটো ফিগার যদি কম্পেয়ার করে খেয়াল করে দেখবা, যেমন প্যারালাল ফ্লো অ্যারেঞ্জমেন্টের জন্য এই পজিশন ওয়ানে টেম্পারেচার ডিফারেন্স অনেক বেশি, আউটলেটের টেম্পারেচার ডিফারেন্স কম, তাই তো? এখন যদি তুমি প্যারালাল ফ্লো অ্যারেঞ্জমেন্টের বদলে কাউন্টার ফ্লো অ্যারেঞ্জমেন্টে যাও, তখন দেখো এই টেম্পারেচার ডিফারেন্স যে কোনো প্রান্তেই তুমি আসো না কেন, কোনো জায়গায় কিন্তু এই এত হায়ার ডিফারেন্স তুমি কোনো জায়গায় পাবা। এবং আরেকটা যেটা হবে সেটা হচ্ছে যে এই কোল্ড ফ্লুইডের আউটলেট টেম্পারেচারটা কিন্তু মানে হট ফ্লুইডের আউটলেট টেম্পারেচার থেকে বেশি হওয়াটা পসিবল, যেটা আমার প্যারালাল ফ্লো অ্যারেঞ্জমেন্টের মধ্যে কিন্তু কখনো সম্ভব না। যদি প্যারালাল ফ্লো অ্যারেঞ্জমেন্টে যাও, সবসময় তোমার কি থাকতে হবে, কোনো না কোনো জায়গায় টেম্পারেচার মানে গ্রেডিয়েন্ট থাকতে হবে, এবং এটা বড়জোর এমন হতে পারে যে দুইটা সেম হতে পারে, ভেরি আনলাইকলি, কখনো হবে না। তো কাউন্টার ফ্লো অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে তুমি কোল্ড ফ্লুইডের আউটলেট টেম্পারেচারটা এই হট ফ্লুইডের আউটলেট টেম্পারেচার থেকে বাড়ায় দিতে পারো, যদি তোমার লেন্থটা তুমি সাফিসিয়েন্টলি লং করো, মেবি পসিবল। তাহলে
এখানে ইকুয়েশন যদি দেখি, ইকুয়েশন কিন্তু আগের মতোই মোটামুটি থাকবে, অর্থাৎ কিউ এর ভ্যালু অর্থাৎ ফ্লো রেট, হিট ক্যাপাসিটি ইনটু টেম্পারেচার ডিফারেন্স ফ্রম ইনলেট টু আউটলেট, হচ্ছে হট ফ্লুইডের জন্য এই অ্যামাউন্ট অফ হিট আসলে হট ফ্লুইড রিলিজ করে দিচ্ছে, একই অ্যামাউন্ট অফ হিট কোল্ড ফ্লুইড পিক আপ করতেছে, সো ইউ ইজ ইকুয়াল টু m.c ইনটু cpc ইনটু tco মাইনাস tci। তো তুমি এই অ্যারেঞ্জমেন্টের জন্য এই ইকুয়েশন তুমি এখানে অ্যাপ্লিকেবল, এবং আমাদের যে অ্যাজাম্পশন গুলো ছিল এই অ্যাজাম্পশন গুলো এখানে আমাদের একইভাবে ইউজ করতে হবে। এবং তুমি যদি ধরো এই অ্যানালিসিস, এই ডিকিউ এর জন্য অ্যানালিসিস করো, পজিশন 1 থেকে পজিশন 2 ইন্টিগ্রেট করো, আলটিমেটলি তোমার যে ইকুয়েশন, সেই ইকুয়েশন কিন্তু একই ইকুয়েশনই পাবে। তো কিউ এর ভ্যালু হয়ে যাবে ইউ এ ইনটু ডেল্টা টি লগ মিন টেম্পারেচার ডিফারেন্স, যেটা এলএম, এবং ডেল্টা টি এলএম এর যে ভ্যালু সেটা আমার প্যারালাল ফ্লো অ্যারেঞ্জমেন্টের জন্য যে আমরা এক্সপ্রেশনটা পেয়েছি, এখানে কিন্তু এক্সপ্রেশনটা সেম এক্সপ্রেশন পাবো। এখানে দেখানো হয়নি, তোমাদের পরীক্ষার সময় অনেক সময় এটা বলে, তখন তোমার ওই আগের মতো এর আগের যেভাবে অ্যানালিসিসটা করা আছে সেভাবেই তোমাকে বের করে দেখাতে হবে। তো এখন তার মানে এই যে কাউন্টার ফ্লো এবং প্যারালাল ফ্লো দুইটার ক্ষেত্রে আমরা একই রকমের এক্সপ্রেশন পাচ্ছি, কিন্তু পার্থক্য কিন্তু রয়ে গেছে। তোমার টেম্পারেচার ডিফারেন্স বা টেম্পারেচার যে ডিস্ট্রিবিউশনের যে কার্ভ, যদি কার্ভ ড্র করতে দেওয়া হয়, কার্ভও দেখবে যে চেঞ্জ আসতেছে। কেন চেঞ্জ আসতেছে? কারণ এখানে এই যে ডেল্টা টি ওয়ান মানে কি, টিএইচ ওয়ান মাইনাস টিসি ওয়ান। এখানে টিএইচ ওয়ান মানে প্যারালাল ফ্লো অ্যারেঞ্জমেন্টে যা ছিল সেটাও আমি এখানে রাখতে পারি যে টিএইচআই, বাট প্যারালাল ফ্লোতে এই টিসি ওয়ান ছিল হচ্ছে টিসি আই। এখানে এই পজিশন ওয়ানে টিসিআই কিন্তু নাই, সেটা হয়ে গেছে টিসি ও। এটা হচ্ছে চেঞ্জ। আবার সেকেন্ড পজিশন আউটলেটে টিএইচও ঠিক আছে, কিন্তু এখানে টিসিও কিন্তু না, এখানে হয়ে গেছে টিসি আই। সো ডেল্টা টি ওয়ান এবং ডেল্টা টি টু এটার ভ্যালুগুলোর কিন্তু কিছু চেঞ্জ আসছে, এবং এই চেঞ্জের কারণে আমার এই থার্মাল ডিস্ট্রিবিউশন যেটা অর্থাৎ টেম্পারেচার ডিস্ট্রিবিউশনও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং যেটা বলা হয়, for same inlet and outlet temperatures, the log mean temperature difference for counter flow exceeds that for parallel flow. আমার যে এই ডেল্টা এলএম, এটার ভ্যালু কাউন্টার ফ্লো এর জন্য বেশি, প্যারালাল ফ্লো এর জন্য কম। সেটা কিরকম, সেটা এক্সাম্পল এখানে দেয়া আছে। যদি তোমার ইনলেট টেম্পারেচার ফ্লুইডের জন্য ধরলাম 260, আউটলেট টেম্পারেচার ফর হট ফ্লুইড 140, আর যদি কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার 70 আর আউটপুট টেম্পারেচার যেটা বা আউটলেট টেম্পারেচার 125 হয়, তখন দেখো তোমার এই ভ্যালুগুলো আসে না। তোমরা জাস্ট নিজের একটু ক্যালকুলেট করে দেখো 2 মিনিট সময় দিয়ে, কাউন্টার ফ্লো এর জন্য ডেল্টা এলএম আর প্যারালাল ফ্লো এর জন্য ডেল্টা এলএম এর ভ্যালু এরকম আসে। আমার ডেল্টা এলএম এর ইকুয়েশনটা কি খেয়াল আছে তো? ডেল্টা এলএম মানে হচ্ছে আমি চাইলে লিখতে পারি যে ডেল্টা টি টু মাইনাস ডেল্টা টি ওয়ান ডিভাইডেড বাই লন অফ ডেল্টা টি টু বাই ডেল্টা টি ওয়ান, এই ফর্মে লেখা যায়। অথবা চাইলে আমরা লিখতে পারি ডেল্টা টি টু মাইনাস ডেল্টা টি ওয়ান ডিভাইডেড বাই লন অফ ডেল্টা টি টু বাই ডেল্টা টি ওয়ান। অর্থাৎ ডেল্টা টি ওয়ান সামনে দিলে লনেও ডেল্টা টি ওয়ান সামনে আসবে, ডেল্টা টি টু সামনে দিলে ডেল্টা টি লবের সামনে আসবে। তো ইকুয়েশন গুলো কি এরকম আসে কিনা দেখো। মানে আমি যদি কাউন্টার ফ্লোতে আসি, তাহলে আমার যেটা হবে টিএইচআই মাইনাস টিএইচটা, এটা হয়ে যাবে কি ডেল্টা, মানে যদি ডেল্টা টি ওয়ান বের করতে চাই, ডেল্টা টি ওয়ান হচ্ছে টিএইচআই মাইনাস কোনটা টিসিও, তাই তো? জি স্যার। তো সেটা হচ্ছে 135, আর ডেল্টা টি টু হয়ে যাবে টিএইচও মাইনাস টিসিআই, সেটা ভ্যালু হচ্ছে 7। তো এখান থেকে আমি এই ভ্যালুটা পাচ্ছি। আর যদি প্যারালাল ফ্লো হয় সেক্ষেত্রে টিএইচআই মাইনাস টিসিআইটা হবে আমার ডেল্টা টি ওয়ান, সেটা হয়ে যাচ্ছে 190, আর টিএইচও মাইনাস টিসিওটা হয়ে যাচ্ছে হচ্ছে আমার মানে ডেল্টা টি টু, সেটা ভ্যালুটা 50। তো আমার খেয়াল করে দেখো যে কাউন্টার ফ্লো এর জন্য আমার লগ মিন টেম্পারেচার ডিফারেন্স যেটা, সে ভ্যালুটা কিন্তু সবসময় বেশি আসবে।
এবং এটার ইমপ্লিকেশনটা হচ্ছে এই যে আমার যে মানে যদি আমার সারফেস এরিয়া চিন্তা করি, সেম সারফেস এরিয়া যদি চেঞ্জ করি, সেক্ষেত্রে আমার মানে কাউন্টার ফ্লোতে সবসময় আমার কি হবে, হিট ট্রান্সফার রেট বেশি হবে। বা উল্টা ভাবে বললে, আমি যদি কম সারফেস এরিয়া নেই, তারপর আমার হিট ট্রান্সফার এরিয়াটা আমার কি হচ্ছে, কাউন্টার ফ্লোতে সেম কাউন্টার ফ্লো মানে সেম অ্যাজ প্যারাল ফ্লো আমরা হয়তো এনশিওর করতে পারবো। স্মলার সারফেস এরিয়া উইল বি নিডেড ফর এই কাউন্টার ফ্লো অ্যারেঞ্জমেন্ট। প্যারালাল ফ্লো অ্যারেঞ্জমেন্টে অবশ্যই আমার এই এরিয়াটা বেশি হতে হবে, যদি আমি ইউ এর ভ্যালুটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে মানে বিবেচনা করে দেখি। এই জিনিসটা বোঝা যাচ্ছে তো? জি স্যার। ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে যদি বলো, মানে এটা সেক্ষেত্রে মানে ধরে নেওয়া যায় যে আমার জন্য সবসময় কাউন্টার ফ্লো অ্যারেঞ্জমেন্ট যদি আমি দিই, তার মানে আমার সেই জিনিসটা আসলে কি মোর ইকোনমিক্যাল হবে। আমার সারফেস এরিয়া কমায় দেওয়া মানেই আমার হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট, ইনস্টলেশন কস্ট, এগুলো সবই আমার কমে আসে এই জন্য। এখন স্পেশাল অপারেটিং কন্ডিশন কিছু দেখো, তোমার ফিগার 11.9 এতে তোমার কিছু কিছু জিনিস দেখানো আছে, সেটা যদি এক্সপ্লেন করতে যাই, মানে ধরলাম যে মানে আমরা টেম্পারেচার ডিস্ট্রিবিউশন কার্ভ রাখবো, অর্থাৎ এক্স এর সাথে সাথে অর্থাৎ লেন্থ বরাবর আমার হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইড দুইটা টেম্পারেচার কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখতে যাচ্ছি। তো এখন একটা হিট এক্সচেঞ্জারে আমরা ধরি একটা হট ফ্লুইড থাকবে, একটা কোল্ড ফ্লুইড থাকবে। তো হট ফ্লুইডের হিট ক্যাপাসিটি আমরা বলি সিএইচ, ক্যাপাসিটি সিএইচ হচ্ছে এম ডট এইচ ইন্টু সিপিএইচ, অর্থাৎ ফ্লো রেট এবং এর এনথালপি। এখন সিএইচ এর ভ্যালু আর সিসির ভ্যালু এই দুটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, আমরা যদি বলি কোল্ড ফ্লুইডের থেকে হট ফ্লুইডের ক্ষেত্রে হিট ক্যাপাসিটি রেট, যেটা যদি মাস হায়ার হয়, তো সিএইচ এর ভ্যালু যদি অনেক বেশি হয়, সিএইচ ইজ মাস মাস হায়ার দ্যান সিসি, তাহলে কি হচ্ছে, আমার কিউ এর যে ইকুয়েশন, কিউ এইচ এর ইকুয়েশন আমরা দেখে আসছিলাম, কি এর সমান হচ্ছে আমি আইদার এই ফর্মে লিখতে পারি সিএইচ ইন্টু টিএইচ2 মাইনাস টিএইচ1, অথবা সেম সিসি ইন্টু টিসি2 মাইনাস টিসি1, দুইটা দিয়ে আমরা বলতে পারি। দুইটার ক্ষেত্রে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে, তার মানে এই ইকুয়েশন এই পার্ট আর এই পার্টটা সমান। সিএইচ যদি সিসির থেকে অনেক বেশি হয়, তাহলে আমরা সহজেই বলতে পারি ম্যাথমেটিক্যালি যে এই কোল্ড ফ্লুইডের টেম্পারেচার গেইন উইল বি মাচ হায়ার দেন মানে যেটা হচ্ছে হট ফ্লুইডের যে টেম্পারেচার লস, এটার থেকে অনেক কম হবে। এই অংশটা বোঝা যাচ্ছে কিনা দেখ, এই দুইটা লাইন। আচ্ছা, আমার সাথে জি স্যার। যদি এটা হয় যে টিসি2 মাইনাস টিসি1, তার মানে কোল্ড ফ্লুইড টেম্পারেচার গেইন করতেছে। কালকে দেখো এই ফিগারে, এটা হচ্ছে আমার কোল্ড ফ্লুইডের টেম্পারেচার, ইনলেট থেকে আউটলেটে যাচ্ছে প্যারালাল ফ্লো অ্যারেঞ্জমেন্ট, তার টেম্পারেচার গ্র্যাজুয়ালি বাড়তেছে। বাট হট ফ্লুইডের টেম্পারেচারের যে লস, এটা অনেক কম, প্রায় নেগলিজিবল। সো এখানে ধরে নেওয়া হচ্ছে যে হট ফ্লুইডটা মোটামুটি তোমার কি থাকতেছে, কনস্ট্যান্ট টেম্পারেচার। এই ধরনের সিচুয়েশন ইজ পসিবল কখন, আমার যদি মানে ভ্যাপার যেটা আছে, মানে একটা কন্ডেন্সিং ভ্যাপার যদি হয়, কন্ডেন্সিং ভ্যাপার হলে সিএইচ এর ভ্যালুটা আসলে অনেক হাই হয়ে যায়। কারণ এখানে আমার যে হিট ক্যাপাসিটিটা কি হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে ফর এই হট ফ্লুইড। এই জন্য বলতেছে ফর দিস কেস দ্য টেম্পারেচার অফ hot fluid remains approximately constant for the heat exchanger while the temperature of the cold fluid increases. And উল্টো হবে, the same condition is achieved if the hot fluid is condensing vapor. মানে কন্ডেন্সিং ভ্যাপার যদি হয়, তখন আমার এই সিএইচ এর ভ্যালু অনেক হাই। তো কন্ডেন্সিং ভ্যাপারের জন্য এই আমরা যদি এইভাবে লিখি যে টিএইচ1 মাইনাস টিএইচ2, এটা তখন সেখানে কনস্ট্যান্ট। কন্ডেন্সিং ভ্যাপারের ব্যাপারটা আসলে কি, যখন ভ্যাপার ফর্মে যাবে সে আসলে কি করছে, ফ্লুইড থেকে সে কি হইতেছে, খেয়াল করে দেখো, আমার একটা হচ্ছে কোল্ড ফ্লুইড, একটা হট ফ্লুইড। হট ফ্লুইডটাকে আমরা যদি কন্ডেন্সিং ভ্যাপার বলি, তার মানে যে ফ্লুইড যখন এই কন্ডেনসেশন পার্টে আসবে, টেম্পারেচার যদি কন্ডেনসেশন টেম্পারেচার কাছাকাছি আসে, তখন কি হয় আসলে, টেম্পারেচার সেম থাকে কিন্তু লেটেন্ট হিট ছেড়ে দেবে।
ব্যাপারটা হচ্ছে এখানে একটা ফেজ চেঞ্জ হচ্ছে, তাই তো? সেম টেম্পারেচার উইল রিমেইন সেম, বাট এটাকে যদি টেম্পারেচার বাড়াও তাহলে সে কনডেন্স ফেজ থেকে সে ফ্লুইডে কনভার্ট হচ্ছে, আর উল্টা টেম্পারেচার তুমি কমাও তাহলে সে মানে সে এভাপোরেটিভ অর্থাৎ ভ্যাপার ফেজ ছিল, ভ্যাপার ফেজ থেকে সে কি হয়ে যাচ্ছে, একটা কনডেন্স ফেজে কনভার্ট হচ্ছে। কিন্তু টেম্পারেচার কিন্তু চেঞ্জ হবে না, বাট ল্যাটেন্ট হিটের চেঞ্জ হবে। এই জিনিসটাই এখানে বলা হচ্ছে। তার মানে তোমার হিট কিন্তু ছেড়ে দিচ্ছ, বাট তোমার টেম্পারেচার কি থাকতেছে, সেম থাকতেছে, কারণ তার ফেজ চেঞ্জ হচ্ছে। ফেজ চেঞ্জের কারণে সে যে হিটটা লস হচ্ছে সেই হিটটাই কিন্তু কোল্ড ফ্লুইড পিক আপ করতেছে। এই কারণে টেম্পারেচার অফ হট ফ্লুইড রিমেইনস। এবং এক্ষেত্রে এই জন্য বলতেছে যে সিএইচ এর ভ্যালু এখানে আসলে অনেক বেশি। আমরা এই সিএইচ এর ভ্যালুটাকে কোরিলেট করি, এটা বললাম তোমার ল্যাটেন্ট হিট অফ কন্ডেনসেশন বলো বা ল্যাটেন্ট হিট অফ কি ইভাপোরেশন যেভাবে বলো, সেটার সাথে এখানে কোরিলেট করা যায়। একইভাবে কনভার্স যদি করো, একটা এভাপোরেটর বা একটা বয়লারের ক্ষেত্রে বলো, বয়লারের ক্ষেত্রে আমার যেটা হচ্ছে একটা কোল্ড ফ্লুইড থাকবে, এই কোল্ড ফ্লুইডটা হিট গেইন করবে, হিট গেইন করে সে আসলে কি ভাপার ফেজে কনভার্ট হয়ে যাবে, তাই তো? তার মানে এখানে মানে যে হট ফ্লুইড, ইউজুয়ালি বয়লারের ক্ষেত্রে আমরা হট ফ্লুইড কি ইউজ করি, স্টিম টাইপের কিছু ইউজ করি বা অন্য কিছু। তো এটার টেম্পারেচার কিন্তু গ্র্যাজুয়ালি সে ডিক্রিজ করতেছে, বিকজ সে কি করতেছে, সে হিট রিলিজ করতেছে, সেই হিটটা পিক আপ করতেছে কে, একটা লিকুইড। বাট এই লিকুইডটা কি এমন একটা স্টেজে আছে, সেই স্টেজটা কি, সেই টেম্পারেচারটা কি, এটা হচ্ছে এভাপোরেটেড পয়েন্ট। তার মানে সে এভাপোরেশনে চলে যাচ্ছে। যদি সে এভাপোরেশনে চলে যায় তার মানে ল্যাটেন্ট হিট কি সে করতেছে, তাকে ল্যাটেন্ট হিটটাকে অ্যাবজর্ব করে নিতে হচ্ছে। সো তার টেম্পারেচার কিন্তু সেম থাকতেছে, চেঞ্জ হচ্ছে না, বাট সেই হিট অ্যাবজর্ব করতে, সেই হিটটা আসতেছে এই পুরো হট ফ্লুইড থেকে। তো এখানেও কিউ এর ভ্যালু যদি আমি এই ইকুয়েশন ইউজ করি, এখানে সিসির ভ্যালুটা ইনফিনিটি থাকবে, আর টিসি ওয়ান মাইনাস টিসি টু এটার ভ্যালু রিমেইন্স অলমোস্ট জিরো, এরকম থাকবে। তো এই অংশটা বোঝা গেল? জি স্যার। আচ্ছা, আর ফাইনালি আরেকটা স্পেশাল কন্ডিশনের কথা বলা হয়, থার্ড স্পেশাল কেস, হচ্ছে একটা কাউন্টার ফ্লো হিট অ্যারেঞ্জমেন্ট। কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার 1 থেকে 2 তে যাচ্ছে, হট ফ্লুইড টেম্পারেচার এদিকে কমতেছে, কোল্ড ফ্লুইডের টেম্পারেচার এদিকে বাড়তেছে। এখন যদি এই হিট ক্যাপাসিটি রেট হট ফ্লুইড আর কোল্ড ফ্লুইড দুটারই যদি সেম হয়, এখন তুমি যদি বলো যে তুমি ধরো সেম ম্যাটেরিয়াল ইউজ করো, অর্থাৎ তুমি যদি ধরো ওয়াটার ইউজ করো, হট ওয়াটার কোল্ড ওয়াটার দুটাই ইউজ করো, এই স্পেসিফিক হিট কি থাকবে, সেম থাকবে, হিট ক্যাপাসিটি রেটও সেম থাকবে। তো সিএইচ আর সিসি যদি সেম হয় তাহলে আমার যে ইকুয়েশন যেটা আছে এখানে, সিএইচ আর সিসি কে আমি এই রেশিওকে 1 ধরতে পারি। তো সেক্ষেত্রে এই টিএইচ ওয়ান মাইনাস টিএইচ টু আর টিসি ওয়ান মাইনাস টিসি টু এই দুটো কি হয়ে যাবে তখন, সমান হয়ে যাবে। সমান হয়ে যাবে। দ্যাট মিনস ডেল্টা টি ওয়ান আর ডেল্টা টি টু এই দুইটা কিন্তু সেম হয়ে যাবে, এবং এই ডেল্টা টি যেটা আমরা লং মিন টেম্পারেচার ডিফারেন্স, এটা হলো কিন্তু এই জাস্ট ডেল্টা টি ওয়ান এবং ডেল্টা টি টু হয়ে যাবে। এবং এখানে তোমার যদি টেম্পারেচার ডিস্ট্রিবিউশনের গ্রাফটা দেখো, খেয়াল করে দেখো, সব জায়গায় তোমার টেম্পারেচার ডিস্ট্রিবিউশন সেম, এবং এই দুইটার যে স্লোপ বা টেনজেন্ট যে জায়গা মানে এটা সেম ওয়েতে তোমার ডিস্ট্রিবিউটেড। ডিফারেন্স আছে, বাট ডিফারেন্স ডেল্টা টি ওয়ান রিমেন অ্যাজ ডেল্টা টি টু। নেক্সট ক্লাসে আমরা হয়তো এই প্রবলেমটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তোমাদের নেক্সট ক্লাস তো বোধহয় কি মঙ্গলবার, তাই তো? জি স্যার, ওই দিন স্যার লাস্ট ক্লাস আমাদের। আচ্ছা, ওইদিন আমার সিলেবাস শেষ হয়ে যাবে, তো তোমাদের কি 12টায় ক্লাস আছে ওইদিন? জি স্যার, আছে স্যার। 12টা ক্লাস। আচ্ছা, সেক্ষেত্রে আর কিছু করার নেই, আমি 11টা থেকে ক্লাসটা শুরু করবো তাহলে আর কি। ওকে, তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও চ্যাট বক্সে।
ওদের অ্যাটেন্ডেন্স যাদের বাকি আছে দিয়ে দাও, আর 10 সেকেন্ড সময় দিব। সবার দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকে সবাই, ধন্যবাদ দিচ্ছি।